আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ এই মুহূর্তে পাওয়া আলোচিত সমালোচিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে বলছে ফারুক আজম। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সকল ষড়যন্ত্র বন্ধ হবে বলছে নূর। এরপর জানিয়ে দিব শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলছে জয়নুল আবেদিন ফারুক। জানিয়ে দিব বিচারপতির বাসায় গিয়ে ঘুষ চাওয়া সেই এএসআই এর দণ্ডবহাল। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাজ্য শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সমীচীন হবে না বলছে রূপা হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে বলছে ফারুক আজম। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন, যাচাই বাছাইয়ের পর ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে তাদের আইনের আওতায় আনা হবে। শনিবার দুপুরে চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, ভুয়া পরিচয় দিয়ে জাল সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এতদিন রাষ্ট্রের ভাতাও তারা ভোগ করেছে, মন্ত্রণালয় তা যাচাই বাছাই করবে। রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদের শাস্তি ভোগ করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এদিন কোতোয়ালি থানা পরিদর্শন করেন, কথা বলেন পুলিশ সদস্যদের সাথেও। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাশার, ফখরুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সকল ষড়যন্ত্র বন্ধ হবে বলছে নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলে সকল ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। নুরুল হক নূর বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সব ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রাষ্ট্রপতি প্রশ্নবিদ্ধ, তাকে অবিলম্বে অপসারণ করতে হবে, নয়তো ঝুঁকি থেকেই যাবে। প্রশাসনে সংস্কারের আগে রাষ্ট্রপতির অপসারণ চাই। তিনি বলেন, অতীতে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বিরাজনীতিকরণের উদ্বেগ ছিল, তাই দ্রুত গুছিয়ে নিয়ে আগামী নির্বাচনের জন্য রূপরেখা দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এদিন ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ছাত্র জনতায় গণহত্যার দায়ে বিচারের দাবি ওঠে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এ আলোচনা সভায়। একই সঙ্গে এতদিন গুম খুনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করাও দাবি ওঠে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রমুখ। শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলছে জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশের ইতিহাসে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে হবে, যদি ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে নিয়ে এসে ফাঁসি দিতে পারে, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকেও দেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সমাবেশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এর আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। জয়নুল আবেদিন ফারুক বলেন, আমার নেতা তারেক রহমানের একটি শব্দ কোনো পত্রিকায় কোনো টেলিভিশনে প্রচার করতে দেয়নি অবৈধ সরকার। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যারা বিগত 16 বছরে আমাদের নেতা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে আইনের আওতায় প্রথমে আনতে হবে। এ সময় ডিবির হারুনের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, কোথায় হারুন, কোথায় বিপ্লব, তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা এই ছাত্র আন্দোলনে গোলের নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও ফজলুর রহমান প্রমুখ।
বিচারপতির বাসায় গিয়ে ঘুষ চাওয়া সেই এএসআই এর দণ্ড বহাল। পাসপোর্ট ভেরিফিকেশনের নামে এক বিচারপতির বাসায় গিয়ে ঘুষ চাওয়ার ঘটনায় পুলিশের বিশেষ শাখার এসবি তৎকালীন এএসআই মোহাম্মদ সাদিকুল ইসলামকে বিচারিক আদালতের দেওয়া পৃথক ধারায় 2 বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। শনিবার মামলাটির রায়ের 26 পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ে হাইকোর্ট বলেছেন, নাগরিকদের পাসপোর্ট সহ বিভিন্ন প্রয়োজনে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয়। এই পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন পেতে নাগরিকদের যথেষ্ট আর্থিক ও মানসিক ভোগান্তি হরহামেশায় পোহাতে হচ্ছে। মামলাটি তার একটি অন্যতম দৃষ্টান্ত। আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ তৈয়দুদ্দিন খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর ও সাদিক চৌধুরী, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এএসএম কামাল আমরোহী চৌধুরী। মামলার নথি থেকে জানা গেছে, দণ্ডিত সাদিকুল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানার চরল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি 2016 সালের 30 আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের 2 মেয়ের পাসপোর্টের তথ্য যাচাইয়ের জন্য তার ধানমন্ডির বাসায় যান। সেখানে তিনি বিচারপতির স্ত্রী ডাক্তার সাবরিনা মোনাজিলিনের কাছে পুলিশ ভেরিফিকেশনের জন্য জনপ্রতি 1000 টাকা করে 2000 টাকা দাবি করেন। ডাক্তার সাবরিনা বিষয়টি বুঝতে না পেরে আসামি সাদিকুলকে চা নাস্তা করার জন্য বকশিশ দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকার করে বলেন যে 2000 টাকা না দিলে পুলিশ ভেরিফিকেশন হবে না। ডাক্তার সাবরিনা বিষয়টি সুপ্রিম কোর্টে অবস্থানরত তার স্বামীকে জানালে তিনি সাদিকুলকে বাসা ত্যাগ করতে বলেন। এই ঘটনায় 2016 সালের 31 আগস্ট হাইকোর্ট বিভাগের তৎকালীন স্পেশাল অফিসার হোসনে আরা শাহবাগ থানায় বাদী হয়ে মামলা করেন। মূলত ওই ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন এএসআই আল সালাম। পরিচয় গোপন করে এএসআই সাদিকুল এএসআই সালাম পরিচয়ে ওই ভেরিফিকেশন করতে যান। তদন্ত শেষে 2017 সালের 4 মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপর পরিচালক রাহিলা খাতুন অভিযোগপত্র দাখিল করেন। বিচার শেষে 2019 সালের 21 মার্চ রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট 2023 সালের রায় দেন। রায়ে সাদিকুলের আপিল নামঞ্জুর করে দণ্ড বহাল রাখেন। এ রায় পাওয়ার 30 দিনের মধ্যে সাদিকুলকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন ঢাকা 9 নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান। রায়ে আসামিকে দণ্ডবিধির 419 ধারায় 1 বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় 1 বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সাদিকুল। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামির আপিল নামঞ্জুর করে 2023 সালের 22 আগস্ট রায় দেন একক হাইকোর্ট বেঞ্চ। সে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আজ প্রকাশ করলেন হাইকোর্ট। যুক্তরাজ্যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সমীচীন হবে না বলছে রূপা হক। ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনার যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় গ্রহণের সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মধ্যে দেশটির ব্রিটিশ বাংলাদেশি সংসদ সদস্য রূপা হক বলেছেন, তার সরকারের এমন কোন সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডে এক নিবন্ধে তিনি তার মত তুলে ধরেন। লেবার পার্টির সংসদ সদস্য রূপা হকের লেখাটি বৃহস্পতিবার দ্য স্ট্যান্ড প্রকাশ করেছে। তিনি লিখেছেন, বাংলাদেশ কতটা বিশৃঙ্খল ছিল তা নিয়ে গিয়েছিলেন জর্জ হ্যারিসন। গত সপ্তাহে তিনি আবারও সঠিক প্রমাণিত হলেন। সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির মতো ঘটনার প্রতিফলন দেখা গেল। জাতির পিতার ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হলো, কুশপুতুল পোড়ানো হলো, যা ঢাকা থেকে টাওয়ার হ্যামলেট যুক্তরাজ্যের একটি পৌরসভা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে তিয়ানআনমেন স্কয়ারের সঙ্গে তুলনা করে রূপা হক লিখেছিলেন, স্বৈরাচারী কন্যা শেখ হাসিনা দেশটির আয়ুষ্কালের বড় অংশই শাসন করেছেন। সর্বত্র তার বাবার ভাস্কর্য চিত্রকর্ম স্থাপন নিশ্চিত করেছেন। রূপা হক লিখেছেন, অধিকাংশ মানুষ মনে করেন শেখ হাসিনা শুধু শাড়ি পরা একজন সপ্ততি পরবিদ্ধতাই নন, বর্বর শাসকও। সারা দেশে জ্বালাও পোড়াইয়ের মধ্য দিয়ে তিনি ভারতে নির্বাসিত হন।